নকুল যখন মৌলিকে সব সত্য ঘটনা খুলে বলে, কিন্তু মৌলি কিছুতেই সেটা মেনে নিতে পারছিল না। আর মৌলি বারবার একই কথা বলছিল যে যেদিন সব সত্যটা জানাজানি হয়ে যাবে সেদিন আমার কি হবে? আমাকে তো এই বাড়ি থেকে চলে যেতে হবে, ওই গরিব পরিবারে আমাকে থাকতে হবে। আর এই পরিবারের মেয়ে যখন ফিরে আসবে আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যুতের মা যখন ঠাকুরের সামনে বসে কান্নাকাটি শুরু করে দেয়, তখনই বাণী এসে বলে যে মামুনি, তুমি এতটা ভেঙে পড়ো না। তুমি এতটা ভেঙে পড়লে বলো আমি কি করব, তোমার জন্য তো আমি আছি। আর তুমি কি যেন বললে যে বাবা কি যেন বলে গিয়েছিল, তোমাকে নিষেধ করেছিল। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, না না বাণী, সেরকম কিছুই না। আসলে দাদা তোকে আমার কাছে দিয়ে দায়িত্ব দিয়েছিল তো তাই। এরপরে অন্যদিকে দেখা যায় যে যখন নকুল আর আরজু যখন রায়বাড়িতে আসে, তখন মৌলি খুব অপমান করে ওখান থেকে চলে যায়। তখনই ঈশানী বলে ওঠে, নকুলদা তুমি কিছু মনে করো না, মেয়েটা একদম একদম মানুষ করতে পারেনি। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, না ঈশানী, সেরকম ব্যাপার না। আসলে মৌলি বাচ্চা মানুষ তো তাই এমনটা করছে। তখনই নকুল বলে ওঠে, আসলে বৌদি, আসলে কি হয়েছে বলো তো, আমরা তো এই বাড়িতে থাকিনি, এই জন্যই হয়তো আমাদেরকে সহ্য করতে পারছে না, তাতে কোনো বিষয় না, আমরা এখন চলে যেতে চাই। তখনই নয়নতারা বলে ওঠে, ঈশানী কিছু একটা খেতে দিলেন না? তখনই দেখা যায় ঈশানী বলে, হ্যাঁ দাদা আপনারা বসুন, আমি কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। তখনই নকুল আর আরজু বলে, না আজকে থাক। এরপরে যখনই নকুল আরজুকে বলে যে আমরা উপর থেকে বাণীদের সঙ্গে দেখা করে যাই, যারা তোকে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁচিয়েছিল, তখনই আরজু বলে, হ্যাঁ বাবা চলো যাই। তখনই দেখা যায় যে নকুল আর আরজু উপরে এসে বসে থাকে, অপেক্ষা করতে থাকে, কারণ বাণীরা বাড়িতে ছিল না। এরপরেই অনিরুদ্ধর ঘরে তাকিয়েই নকুল দেখতে পায় যে বাণীর বাবাকে দেখে তাকে খুব চিনে চিনে লাগছে, এটা বলতে থাকে নকুল। আর তখনই ওখানে বাণী চলে আসে আর বলে যে আপনারা এখানে। তখনই দেখা যায় যে নকুল বলে, হ্যাঁ আসলে ধন্যবাদ জানাতে আসলাম। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঈশানী মৌলিকে ডেকে বলে যে মৌলি, এরকম ব্যবহারটা না করলেই হতো। তখনই মৌলি বলে, তোমরা বলবে আর আমি যাকে টাকে চাচা, কাকা, ফুপু যা বলবে তাই মেনে নেব? কখনোই না, আমি কখনোই এরকম কিছু করতে পারবো না। এরপরেই দেখা যায় যে নকুল বাইরে এসে আরজুকে মেসেজ করতে থাকে। এরপরেই সেখানে মলি চলে আসে গাড়ি নিয়ে আর নকুলের অ্যাক্সিডেন্ট করতে যায়। তখনই দেখা যায় যে নকুল ড্রাইভারের সঙ্গে খুব ঝামেলা শুরু করে দেয়। তখনই মৌলি বলে, একদম চুপ, আমি করেছিলাম, আমার ড্রাইভারের কোনো দোষ নেই, তাই যা কিছু বলার আমাকে বলতে পারেন। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, তোমার সঙ্গে আমার কথা আছে, খুব জরুরি কথা আছে। তখনই মৌলি বলে, আমার তো আপনার সঙ্গে কথা নেই। এরপরেই দেখা যায় যে মৌলিকে ওখান থেকে সরিয়ে দিয়ে গাড়িতে উঠে পড়ে নকুল আর বলে যে আমাদের হসপিটালে যেতে হবে, এখনই হসপিটালে যাব। তখনই মৌলি বলে, আমি কোনো হসপিটালে যেতে পারবো না। কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে চিনি না। আমার বাড়ি থেকে বললো আর আমাকে সেই সব কিছু মেনে নিতে হবে? আমি আপনার সঙ্গে কোথাও যাব না। তখনই নকুল বলে, যেতে তো হবেই, আমি তোমাকে বলেছি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, তাই যেতে হবে। তখনই মৌলি বলে, আমি কোথাও যাব না, আমার সঙ্গে এরকম জোরাজোরি করার অধিকার আপনার নেই, আর কোনো রাইটও আপনার নেই। আমি কারোর কথা কখনো শুনিনি, আমি আমার ড্যাড মামার কথাই শুনিনি, তাহলে আমি আপনার কথা কেন শুনবো? তখনই নকুল ড্রাইভারকে বলে যে ড্রাইভার তুমি চলো, ওনার কথা শুনতে হবে না। এরপরেই ড্রাইভার গাড়িটা স্টার্ট দেয়। এরপর অন্যদিকে দেখা যায় যে তানিয়া শুধু শুধু বিদ্যুৎকেই দেখতে পায়, যেদিকে তাকায় শুধু বিদ্যুৎকেই দেখতে পায় আর খুব ভয় পায় আর বলে যে রাক্ষসটা আবার চলে আসলো, মা তুমি আমাকে বাঁচাও, রাক্ষসটা এসেছে, বাবা তুমি আমাকে বাঁচাও, রাক্ষসটা এসেছে। এরপরেই দেখা যায় যে তানিয়া শুধু বিদ্যুৎকেই দেখতে পায় আর বিদ্যুৎকে দেখে তানিয়া খুবই অসুস্থ বোধ শুরু হয়ে যায় আর বলে, আমি আমি এখানে থাকবো না, আমি ওই রাক্ষসটাকে দেখতে পাচ্ছি, বাবা তুমি কোথায়, আমাকে বাঁচাও বাবা, রাক্ষসটা আমাকে ধরে নিয়ে যাবে, বাবা তুমি আমাকে বাঁচাও। এরপরে দেখা যায় তানিয়া জ্ঞান হারিয়ে ফেলে। তখনই বাণী অনিরুদ্ধকে ডাকে আর অনিরুদ্ধ এসে যখনই তানিয়ার এই অবস্থা দেখে আর বলে যে বাণী, তুমি ওষুধ খাওয়ানি তানিয়াকে? তখনই দেখা যায় যে বাণী বলে, হ্যাঁ খাইয়েছি। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, ওষুধটা কোথায়? তখন বাণী বলে, কোথায় যেন রেখেছিলাম। তখনই অনিরুদ্ধ বাণীকে বলে, ওষুধটাও কি ঠিক মতো রাখা যায় না? মেয়েটার কি অবস্থা হয়েছে? এরপরেই দেখা যায় অনিরুদ্ধ তানিয়াকে হসপিটালে নিয়ে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে নকুল মৌলিকে বলে যে আমার কথায় মনোযোগ দিয়ে শুনবে, তুমি তুমি আমার কথা শুনলেই বুঝতে পারবে যে তোমার আর আমার কি সম্পর্ক। তখনই মৌলি বলে, আমি আপনাকে মানি না, আমি আপনাকে কখনোই জেঠু বলে স্বীকার করব না, যাকে তাকে আমি জেঠু বলতে পারবো না। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, আমি যা বলছি আমার কথাটা শোনো, এই সেই হসপিটাল যেখানে যেখানে একটা বাচ্চা হয়েছিল,
খুব ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছিল, একটা না দুটো সন্তান হয়েছিল, একটা একটা আমার আর একটা পিনাক্ষীদার। তখনই দেখা যায় মৌলি বলে, হ্যাঁ আমি পাপার ঘরে হয়েছিলাম, পাপার রাজকন্যা। তখনই নকুল বলে, না আমার কথাটা আগে মন দিয়ে শোনো। এই এই জায়গায় আমার স্ত্রীর মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। কিন্তু একটা লোক এসে সেই বাচ্চাকে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে চলে যায়। সে ঈশানীর কোলে সেই বাচ্চাটিকে রেখে আর ঈশানীর বাচ্চাটাকে সে অন্য জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে আসে। তখনই দেখা যায় মৌলি বলে, কি বলছেন আপনি এসব? তার মানে আমি কে? তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, আমি তো সেটাই বলছি, কারণ কারণ তোমার সঙ্গে খুব অন্যায় হচ্ছে, তোমাকে সব সত্য কথা বলা হয়নি। তখনই মৌলি বলে, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করছি না, তাই আপনার কোনো কথা শোনার ইচ্ছে নেই। তখনই নকুল বলে, শুনতে তো হবেই, কারণ আজকে আমি সব সত্য কথা তোমাকে খুলে বলবো। তোমার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, ঈশানী বৌদির সঙ্গে, সবার সঙ্গে অন্যায় করা হয়েছে। আসলে অন্যায়টা খুব বড় অন্যায় হয়েছে। যখন সব সত্য সবার সামনে চলে আসবে, তখন কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। তখনই মৌলিনী কি বোঝাতে চাচ্ছেন, যে আমি আমার পাপার মেয়ে নই? তখনই নকুল বলে, না তুমি আমার মেয়ে, তুমি এই নকুলের মেয়ে। আর পিনাক্ষীদার মেয়ে, পিনাক্ষীদার মেয়েকে ওরা অন্য কোথাও রেখে এসেছিল। সে বেঁচে আছে, কিন্তু কিন্তু যে রেখে এসেছিল সে জানে যে বেঁচে নেই, কিন্তু আমি জানি যে সেই মেয়ে বেঁচে আছে, এখনো বেঁচে আছে। এখনো এখনো আমি তাকে দেখলেই চিনতে পারবো। কিন্তু একটা কথা কি জানো, যখন ওই ঈশানী বৌদির মেয়ে আসবে ফিরে, তখন তোমার কি হবে? তুমি যেখানে রাজত্ব করছো সেখানে আর রাজত্ব করতে পারবে না, কারণ ভাগ্য তোমাকে তখন কোথায় নিয়ে দাঁড় করাবে তুমি সেটা নিজেও বুঝতে পারছো না। এরপরে অন্যদিকে দেখা যায় যে তানিয়াকে হসপিটালে অ্যাডমিট করালে, তখন ডক্টর তানিয়াকে দেখে বলে যে মেয়েটার অবস্থা কিন্তু দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে, মেয়েটার অবস্থা কিন্তু ভালো হচ্ছে না। তখনই অনিরুদ্ধ ডক্টরকে বলে, আমরা বাইরে বাইরে গিয়ে কথা বলি। তখনই ডক্টর বলে, আচ্ছা, যে মিস্টার চ্যাটার্জি চলুন আমরা বাইরে গিয়ে কথা বলবো। তখনই দেখা যায় বাইরে এসে অনিরুদ্ধ বলে যে, ডক্টর আমার মেয়ের কি অবস্থা এখন, তার কি কোনো উন্নতি হয়নি? তখনই ডক্টর বলে যে, না আসলে তানিয়ার যে সমস্যাটা ছিল সেটা এখনো ঠিক হয়নি। আসলে ও খুব খুব টেনসে আছে, এজন্য এমনটা হচ্ছে। আপনাদের খেয়াল রাখতে হবে যে ও কোনো কিছুতে যেন এতটা চিন্তা না করে। আপনারা কি করছেন বলুন তো, মেয়েটার দিকে কি একটু খেয়াল রাখতে পারেন না? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ মেয়েটার দিকে তো খেয়াল রাখতেই হবে, আসলে ওই বিদ্যুতের জন্য এমনটা হচ্ছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে নকুল বলে, মৌলি এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নিজেকে ভালো মানুষ তৈরি করো। তুমি যেভাবে তৈরি হয়েছো সেটা কিন্তু ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না। তা এতে তোমার কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। তখনই মৌলি বলে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না, আমি কিছুতেই মানবো না। আপনি আমার জীবন থেকে বের হয়ে যান, আমি আপনার কথা বিশ্বাস করছি না আর করবো না। আমার পাপা, আমার মাম্মামকে আপনি ভুল বুঝাচ্ছেন। আমি এটা মানতে পারবো না। তখনই নকুল বলে, না মলি, যেটা বলছি সেটাই সত্য, সেটাই বাস্তব, তোমাকে এটা মেনে নিতে হবে, তোমাকে একদিন ঠিক এটা মানতে হবে। কারণ তোমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে, তোমার তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, সেটা কিন্তু ভালো হয়নি। আমি এই কথা আজকেও বলতাম না, কিন্তু কি হয়েছে বলো তো, তোমার নিজের ভাই যখন রাস্তায় পড়েছিল তুমি তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিলে, তুমি তাকে সাহায্য করোনি, অন্য আরেকজন তাকে সাহায্য করেছে। এই জন্য আমি কথাটা বলতে বাধ্য হলাম, তুমি ভালো মানুষ তৈরি হওনি নলি, তুমি টাকার অহংকারে অনেকটা নষ্ট হয়ে গেছো, সেটা আমি দেখতে পাচ্ছিলাম। শুধুমাত্র তোমার জন্য আমি ওই বাড়ি থেকে চলে গিয়েছিলাম, যখন দেখেছিলাম তুমি ভালো মানুষ তৈরি হওনি, তুমি একটা নোংরা মনের মানুষ তৈরি হয়েছে। অনেক স্বপ্ন ছিল যে যখনই ঈশানী বৌদির হাতে তুমি পড়েছো হয়তো তুমি ভালো হবে, কিন্তু না, তুমি ভালো মনের মানুষ হতে পারোনি, এই জন্যই তোমাকে সবকিছু বলতে বাধ্য হলাম। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী অনিরুদ্ধকে জিজ্ঞাসা করে যে, আমার আমার মেয়ের কি অবস্থা, তা মামামের কি হয়েছে, কিছুই তো বলতে পারছেন না। তখনই অনিরুদ্ধ বলে, ঠিক হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে দেখা যায় মলি বাড়ি ফিরে শুধু এক কথাই বলতে থাকে, আমি কিছুতেই এটা মানতে পারবো না, আমি এই বাড়ির আশ্রিতা, আমি এটা মানতে পারবো না। এবারের মেয়ে যদি ফিরে আসে তখন আমার কি হবে? আমি আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, আমি এটা মানতে পারবো না। সে সময়ই সেখান দিয়ে বাণী যায়, আর বাণী কথাগুলো শুনে ফেলে আর বলে, কি বলছে মলি দিদিমণি এইসব? মলি দিদিমণির মাথাটা কি খারাপ হয়ে গেছে যে একা একাই সে কথা বলছে? তখন মলি বলে,
আমি কিছুতেই এগুলো মানতে পারবো না। আমি গ্র্যান্ডমমের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো, দেখবো যে গ্র্যান্ডমম কিছু জানে নাকি। আমি এর সব কিছু মানতে পারছি না। কেন আমার সঙ্গে এমনটা হলো? আমি তো এরকমটা করতে চাইনি, তাহলে আমার সঙ্গে কেন এমনটা হয়? আমি এটা কিছুতেই মানতে পারবো না। অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ মনে মনে বলতে থাকে যে, বিদ্যুৎ, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার পিচেসকে অনেক কষ্ট দিয়েছো, অনেক আঘাত করেছো, তাই তোমাকে শাস্তি এবার পেতেই হবে। কিছুতেই তোমাকে আমি ছেড়ে দেব না, কিছুতেই না। তুমি সব সময়ই আমার প্রিন্সেসের ক্ষতি করবে আর আমি সেটা মেনে নেব? কিছুতেই হবে না। আমার প্রিন্সেসের ক্ষতি করতে এলে আমি চুপ করে বসে থাকতে পারবো না। এবার এবার আমিও দেখতে চাই যে তুমি কতটা খারাপ মানুষ হতে পারো। তোমাকে আমি উচিত শিক্ষা দেব। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।